হ্যালো বন্ধুরা, চাঁদের ছায়া 0.5 থেকে আজকের গল্প শোনাতে চলেছি মিঠাই পুকুরের ভূতের কাহিনী তৃতীয় পর্ব, শেষ পর্ব। বন্ধুরা, আমি আসিফ। আমার লেখা এই গল্পটি এবং অন্যান্য গল্পগুলি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে গল্পগুলিতে লাইক করে দিন। এটা আপনাদের কাছে আমার একমাত্র আবদার। বন্ধুরা, আপনারা নিশ্চয় আমার এই গল্পের প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব শুনেছেন, আর যারা শোনেননি অবশ্যই আগের 2 পর্ব শুনে নিন। চলুন এবার তৃতীয় পর্ব শুরু করা যাক। অনেক বছর কেটে গেছে। ডাক্তারবাবু এখন আর একা নন। তার জীবনে আলো হয়ে এসেছে গৌরী। গ্রামের এতিম দরিদ্র সেই মেয়েটিকে তিনি বিয়ে করেছেন। একদিকে চিকিৎসার পেশা, অন্যদিকে মানব সেবার ব্রত, এই 2 মিলেই তিনি গ্রামে স্থায়ী হয়েছেন। গ্রামবাসীর কাছে আজ ডাক্তারবাবু মানে আশ্রয়, বিশ্বাস। আর গৌরী, সে আজ গ্রামের সবার প্রিয়জন, মমতাময়ী এক নারী যে নিঃশব্দে স্বামীর কাজে সাহায্য করে যায়। তবু এই সুখ, এই শান্তির ভেতরেও একটা প্রশ্ন দিনের পর দিন ডাক্তারবাবুকে তাড়া করে ফিরছে। সেই মিঠাই পুকুরের রহস্য, সেই ছোট্ট মেয়েটির অকাল মৃত্যুর অজানা পরিণতি। কথাটা ঠিক এখান থেকেই শুরু হয়। বহু বছরের ধুলো মাখা স্মৃতি আবার ধীরে ধীরে মাথা তুলে দাঁড়াবে, আর ডাক্তারবাবু বুঝতে পারবেন যাকে এতদিন তিনি অন্ধকার ভেবেছিলেন তারই ভেতরে লুকিয়ে আছে আসল সত্য। এক সন্ধেবেলা ডাক্তারবাবু উঠোনে বসে কাগজপত্র দেখছিলেন। গৌরী গরম দুধ নিয়ে এসে তার সামনে বসল। এখনো কি তুমি সেই রাতটার কথা ভেবে যাচ্ছ? কতবার তো বলেছি সব ভুলে যাও, এত বছর কেটে গেছে। ভুলতে পারি গৌরী, যখনই ওই মিঠাই পুকুরের ধারে যাই মনে হয় একটা চাপা কান্না আমার কানে বাজছে। ওর আত্মা যেন শান্তি পায়নি। আর আমার চিকিৎসক হিসেবে, মানুষ হিসেবে সত্যি জানার দায়িত্ব আমারই। তাহলে তুমি কি ভেবেছ সেই সত্যিটা এখনো পাওয়া যাবে, মেয়েটার মৃত্যুর এতদিন পরেও? হয়তো, কারণ একটা সূত্র আমি খুঁজে পেয়েছি। গৌরীর চোখ বিস্ময়ে বড় হয়ে গেল এবং মনের মধ্যে কৌতূহল জেগে উঠল। সূত্র? কেমন সূত্র? তুমি নিশ্চয়ই মনে রেখেছ সেই কুকুরটার কথা, নাম স্নিকো। ওই কুকুরটা সেই পুকুরের ধারে বসে সে আজও ঘেউ ঘেউ করে। গত কদিন আগে আমি ওর কাছে গিয়েছিলাম। বিশ্বাস করবে না, হঠাৎ সে আমার প্যান্ট কামড়ে টেনে নিয়ে গেল। কোথায় নিয়ে গেল? সোজা এক বাড়ির দিকে। আর সেটা কার বাড়ি জানো? সেই লোকটার যে প্রথম দিন আমাকে বলেছিল বাবা অসুস্থ, তাড়াতাড়ি আসুন, মনে আছে? গৌরীর মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ল। তারপর ডাক্তারবাবুর মুখের দিকে তাকিয়ে বলল, মানে তুমি বলতে চাইছো এই এত বছর পরেও আসল দোষী ওই? আমার সন্দেহ আরো গভীর হচ্ছে, কারণ আমি যখন সেই লোকটার বাড়ির কাছে গেলাম তখন স্নিকো পাগলা কুকুরের মতো ঘেউ ঘেউ শুরু করলো, যেন ও কাউকে চিহ্নিত করছে। কিন্তু যদি সেটা ভুল হয়, যদি কেবল কাকতালীয় ঘটনা হয়? না গৌরী, এত কাকতালীয় একসাথে হতে পারে না। আরেকটা জিনিস আমার নজরে এসছে। কি জিনিস? যেদিন আমি তার বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম হঠাৎ জানলার ফাঁক দিয়ে একটা আলো ঝলসে উঠল, আর আমি দেখলাম একটা সোনার চেন টেবিলের ওপর রাখা। চেনটা একেবারে হুবহু মিলছে মিঠাইয়ের গলায় থাকা সেই হারটার সঙ্গে। তুমি কি করে বুঝলে ওটা মিঠাই গলার চেন? সেদিন রাতে ওই বয়স্ক লোকটি যখন আমাকে সিন্দুকটি দিয়েছিল, সেই সিন্দুকের মধ্যে জমি জায়গার কাগজপত্র এবং সোনা গয়নার সাথে একটা বাঁধানো ফটো ছিল। ওটা ছিল মিঠাইয়ের ফটো, আর সেই ফটোর মধ্যে মিঠাইয়ের গলায় একটা সোনার চেন ছিল। চেনটার মধ্যে একটা লকেট ছিল, আর সেই লকেটটা দেখতে অনেকটা ময়ূরের পালকের ডগার মতো, আর সেটাও কিন্তু সোনা দিয়েই বাঁধানো। দেখতে এতটাই সুন্দর যে কোনো মানুষ লোভে পড়ে যাবে। গৌরী, আমার চোখ ভুল দেখেনি। আমার সন্দেহ মিঠাইকে ওই খুন করেছিল। গৌরী থমকে গেল, তার হাত কাঁপতে শুরু করল। তারপর গৌরী বলল, তাহলে তাহলে আসলেই মেয়েটার গলার সেই চেনটা ওর কাছে আছে, মানে ওই আসল খুনি? এখনো পুরোপুরি নিশ্চিত নয়, কিন্তু টুকরো টুকরো ছবি
ধীরে ধীরে জোড়া লাগছে, আর আমি চাই না এই গ্রামের মানুষ ভয় আর অন্ধকারে বাঁচুক। সত্য প্রকাশ করতেই হবে। এভাবেই এক অচেনা স্রোতের মতো আবার শুরু হলো মিঠাই পুকুরের রহস্য উন্মোচনের যাত্রা। ডাক্তারবাবু এবং গৌরী এবার হাত ধরে এগিয়ে গেলেন সেই অন্ধকারের মুখোমুখি হতে। পূর্ণিমার রাত। রাত তখন অনেক গভীর, চারদিক নিস্তব্ধ। সাদা সাদা তুলোছেড়ায় মেঘগুলো ওই চাঁদের পাশ দিয়ে উড়ে যাচ্ছে। এতক্ষণে গ্রামের মানুষ সবাই ঘুমিয়ে পড়েছে। শুধু অসংখ্য ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে, ঝিঁঝি করে মাথা ধরিয়ে দিচ্ছে। আর একটা পেঁচা দূরে কোনো একটা গাছ থেকে কুক 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 করে ডেকেই চলেছে। শিমুল গাছের ডালে লম্বা লম্বা কিছু বাদুড় উল্টো হয়ে ঝুলে ফুলের মধু খাচ্ছে। আর কয়েকটা বাদুড় যখন উড়ে যাচ্ছে চাঁদের পাশ দিয়ে, কেমন যেন একটা ভয়ানক দৃশ্যের মতো লাগছে। ডাক্তারবাবু উঠোনে পায়চারি করছেন। গৌরী চুপচাপ জানলার ফাঁক দিয়ে স্বামীকে দেখছে। মনে মনে গৌরীও ভয় হচ্ছে, যদি সত্যি সেই লোকটাই খুনি হয়, তবে এতদিন গ্রামে কারুর চোখে ধরা পড়ল না কেন? গৌরী আস্তে আস্তে বাইরে গিয়ে উঠানে দাঁড়ালো। তারপর ধীরে ধীরে ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করল, তুমি কি পুলিশে জানাবে? হ্যাঁ, এখন আর দেরি করলে হবে না। কিন্তু শুধু সন্দেহ নিয়ে পুলিশকে বোঝানো যাবে না, প্রমাণ চাই। প্রমাণ? সেটা তুমি কিভাবে পাবে? স্নিকই আমার প্রথম প্রমাণ। ওই কুকুরটা সব দেখেছে। যদিও সে কথা বলতে পারে না, তবু তার আচরণ, তার প্রতিক্রিয়াই আসল সূত্র। দেখো, আমার কিন্তু ভয় ভয় করছে। যা করবে একটু ভাবনা চিন্তা করেই করবে। হ্যাঁ গো, তুমি চিন্তা ভাবনা করো না। আমি সব চিন্তা ভাবনা করেই এই সিদ্ধান্তটা নিতে চলেছি। শুধু কাল সকালটা হতে দাও, আমি থানায় যাব, পুলিশকে সমস্ত ঘটনাটা তদন্ত করার জন্য রিকোয়েস্ট করব। ঠিক আছে, কাল সকাল হলে যা করো করবে। তুমি এখন চলো, অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়বে। চলো। তুমি চলো, আমি আসছি। পরদিন সকালে ডাক্তারবাবু থানায় গেলেন। পুলিশ ইন্সপেক্টর মৃদুভাবে তাকে বসালেন। তারপর ডাক্তারবাবু মিঠাইয়ের খুনের প্রসঙ্গটা তুলে ধরতেই ইন্সপেক্টর একটু বিস্মিত হয়ে বললেন, আপনার কথা ঠিক বুঝতে পারছি না ডাক্তারবাবু। ঘটনাটা তো প্রায় 14 বছর আগেকার। হঠাৎ এতদিন পর কেন মনে হচ্ছে যে খুনি অন্য কেউ? কারণ আমি নিজে চোখে দেখেছি। সেদিন জানলার ফাঁক দিয়ে একটা সোনার চেন দেখেছি, যেটা একেবারে মিঠাইয়ের চেনের মতো। আর সবচেয়ে বড় প্রমাণ হলো ওই কুকুর স্নিকর প্রতিক্রিয়া। চেনটা দেখতে হলে আমাদের সেই লোকটার বাড়িতে তল্লাশি চালাতে হবে, কিন্তু শুধু সন্দেহের ওপর ভর করে ওয়ারেন্ট পাওয়া কঠিন। স্যার, আমি দায়িত্ব নেব। যদি প্রমাণ না পাই তবে আপনার কাছে ক্ষমা চাইব, কিন্তু যদি পাই তাহলে এই গ্রামের বুক থেকে এক অদৃশ্য বোঝা নামবে। ইন্সপেক্টর নীরব হয়ে গেলেন কিছুক্ষণ। তারপর মাথা নাড়লেন, ডাক্তারবাবুকে আশ্বাস দিয়ে বললেন, ঠিক আছে, আমরা নজরদারি শুরু করব। তবে ডাক্তারবাবু, আপনাকে সাবধানে থাকতে হবে। ওই লোকটা যদি সত্যিই খুনি হয়, তবে সে আবারও কিছু করার চেষ্টা করতে পারে। স্যার, চিন্তা করবেন না, আমি এই কটা দিন সাবধানেই থাকব। আর হ্যাঁ, আর একটা কথা, এই কাজে যদি আমাকেও দরকার পড়ে তাহলে ডেকে নেবেন। আমি আপনাদের এই কাজে সবসময় তৈরি আছি। ঠিক আছে, আপনি এখন আসুন। যদি দরকার পড়ে অবশ্যই আপনাকে ডেকে নেব। ডাক্তারবাবু থানার বাইরে বেরিয়ে এলেন। সূর্যের আলো গরম হয়ে উঠেছে। তিনি মনে মনে শপথ নিলেন, মিঠাই, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তোমার অকাল মৃত্যু বৃথা যাবে না। তোমার খুনি আজ ধরা পড়বেই। সন্ধ্যায় বাড়িতে ফিরেই ডাক্তারবাবু গৌরীকে সব জানালেন। গৌরী তার দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ। তারপর গৌরী বলল, তাহলে এখন আমাদের পথ আরও কঠিন। সাবধানে থেকো। আমি চাই না তোমারও কোনো ক্ষতি হোক। ভয় পেও না গৌরী, সততাই সবচেয়ে বড় শক্তি। আমি জানি আমি একা নই, তুমি আছো আমার পাশে। এইভাবে ধীরে ধীরে তদন্তের জাল বোনা শুরু হলো। অদূর ভবিষ্যতে যে সত্য প্রকাশিত হবে তা শুধু গ্রামের মানুষকেই নয়, ডাক্তারবাবু আর গৌরীকেও কাঁপিয়ে দেবে। একদিন রাতের আকাশে মেঘ জমেছে,
দূরে বাজ পড়ছে। ডাক্তারবাবু এবার স্নিকোকে নিয়ে হাঁটতে বেরোলেন। উদ্দেশ্য সরাসরি সন্দেহ ভাজনের বাড়ির সামনে যাওয়া। স্নিকো শান্তভাবে হেঁটে চলছিল, কিন্তু যতই তারা সেই বাড়ির দিকে এগোতে লাগলো, স্নিকোর আচরণ ক্রমশ বদলে গেল। সে একেবারে দাঁত বের করে গর্জন করতে লাগলো, কান খাড়া, লেজ সোজা, যেন সামনে দাঁড়িয়ে আছে তার চরম শত্রু। তারপর ডাক্তারবাবু বললেন, এমন প্রতিক্রিয়া কেবল এক জায়গাতেই দেখেছি, যেদিন প্রথম তোমায় নিয়ে ওখানে এসেছিলাম। বাড়িটার সামনে এসে দাঁড়াতেই স্নিকো পাগলা কুকুরের মতো ঘেউ ঘেউ শুরু করলো। হঠাৎ জানলার ফাঁক দিয়ে আলো ঝলসে উঠল, আর সেই মুহূর্তে ডাক্তারবাবুর চোখে পড়ল একটা সিন্দুক টেনে রাখা হয়েছে দেয়ালের কোণে। মুহূর্তেই তার বুকের ভেতর ঢেউ খেলল। তারপর ডাক্তারবাবু বললেন, এটা তো সেই সিন্দুকটাই যেটা বৃদ্ধ একদিন আমাকে দিয়ে বলেছিল, এই সিন্দুক আজ থেকে তোমার। কিন্তু কিন্তু এটা তো আমার ঘরে ছিল, এখানে এলো কি করে? তার মানে সে কি আমার বাড়িতে গিয়েও চুরি করে এসেছে? এখনই আমার বাড়ি যেতে হবে, না হলে বিপদ আরো বাড়তে পারে। তিনি আর দাঁড়ালেন না, স্নিকোকে নিয়ে সোজা ফিরে এলেন নিজের বাড়িতে। বাড়ি ফিরে দেখেন গৌরী উদ্বিগ্ন মুখে অপেক্ষা করছিল। তারপর গৌরী ডাক্তারবাবুকে বলল, এমন সময় বাইরে গেলে আমি ভয় পাই, তুমি তো সেটা জানো। কিন্তু তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি খুব চিন্তিত। কি হয়েছে আমায় বলো, তুমি কি কিছু দেখলে? হ্যাঁ, সিন্দুকটা। সিন্দুকটা মানে? কোন সিন্দুকটা? যে সিন্দুকটা আমাকে সেই বৃদ্ধটা দিয়েছিল, সেই সিন্দুকটা ওই লোকটার ঘরে। সেটা কি করে হয়? ওটা তো আমাদের বাড়িতেই আছে। তুমি ভালো করে গিয়ে দেখো আছে কিনা। তবে আমি দেখে আসি, দাঁড়া। তারপর গৌরী ঘরের ভিতরে ঢুকে ঘরের চারপাশে খুঁজতে লাগলো। খাটের নিচে, সানশেডের ওপর সব জায়গায় খোঁজাখুঁজি করল, কিন্তু কোথাও সেই সিন্দুকের দেখা পাওয়া গেল না। তারপর দৌড়ে বাইরে এসে আতঙ্কিত হয়ে ডাক্তারবাবুকে বলল, হ্যাঁ গো, শুনছ? তুমি তো ঠিকই বলেছ, সিন্দুকটা আমাদের বাড়িতে নেই। তুমি ঠিকই দেখেছ, ওই লোকটা আমাদের বাড়িতে এসে সিন্দুকটাও চুরি করে নিয়ে গেছে। তার মানে ও আগে থেকেই জানতো, আর মনে হয় অনেক দিন থেকেই আমাদেরকে ফলো করে রেখেছিল। তাহলে এবার কি হবে, কি করবে? গৌরী, আমার সন্দেহ ঠিক। এবার তুমি বুঝতে পারছো তো, আসল খুনি ওই লোকটায়। যদি না ওর কোনো একটা ব্যবস্থা করতে পেরেছি, তাহলে পরবর্তীকালে আমাদের উপরেও হামলা হতে পারে। তাহলে এবার কি হবে, কি করবে? তুমি ভেবো না, আসল খেলা তো এবার শুরু হবে। প্রমাণের অল্প অল্প আলো এখন ডাক্তারবাবুর সামনে ফুটে উঠছে, কিন্তু সত্যের দ্বার খুলতে হলে তাকে আরো গভীরে নামতে হবে। রাত গড়িয়ে গেছে, বাইরে ঝিঝি পোকার ডাক। ঘরের ভেতরে প্রদীপের আলোয় গৌরী বসে আছে চিন্তিত মুখে। ডাক্তারবাবু দরজা ঠেলে ভেতরে ঢুকলেন। স্নিকো নিঃশব্দে এসে মেঝেতে গা এলিয়ে দিল। তারপর গৌরী ডাক্তারবাবুকে এক গ্লাস জল হাতে দিয়ে জিজ্ঞাসা করল, আমি তোমার মুখ থেকেই বুঝতে পারছি কিছু একটা গুরুতর জেনেছ। এবার আমাকে না বলে কোথাও চলে যাবে না। বুঝলে গৌরী, আমার মন চাইছিল যে ওর ঘরের ভিতরে ঢুকে কিছু প্রমাণ নিয়ে এসে পুলিশের কাছে তুলে ধরি, কিন্তু স্নিকোর পাগলামোর জন্য ঢুকতে পারলাম না। তুমি কি পাগল হয়ে গেছো? যদি লোকটা টের পেয়ে যায় তুমি সব জানতে পেরেছ, তবে তোমার জীবনও বিপদে পড়বে। আর মনে রেখো, মিঠাইয়ের আত্মা কেবল প্রতিশোধের অপেক্ষায় আছে। সত্যটা প্রকাশ না হওয়া পর্যন্ত সে শান্তি পাবে না। কিন্তু এর মানে এই নয় যে তুমি একা ঝুঁকি নেবে। আমি বুঝি গৌরী, কিন্তু এত বছর ধরে একটা নিষ্পাপ মেয়ের আত্মা পুকুরের তলায় কষ্ট পাচ্ছে, আর আমরা যদি সত্যিটা সামনে না আনি, তবে শুধু মিঠাই নয়, এই গ্রামের ভবিষ্যতও অন্ধকারে ঢাকা পড়ে থাকবে। আমাকে এই লড়াইটা শেষ করতেই হবে। আমি তোমায় থামাবো না। তুমি যেটা সঠিক মনে করো সেটাই করো। তবে মনে রেখো, তুমি একা নাও।
আমি তোমার সঙ্গে আছি, যেভাবেই হোক তোমায় সাহায্য করব। তাহলে আমাদের এই পথ চলা আজ থেকে দুজনের, সত্য প্রকাশের লড়াই শুরু হোক। একজন স্ত্রীর সতর্কতা আর একজন স্বামীর দৃঢ়তা, দুই মিলে গড়ে উঠছে এক নতুন যাত্রা। আর সামনে অপেক্ষা করছে ভয়, রহস্য আর সত্য উদ্ঘাটনের সংগ্রাম। পরের দিন সকাল থেকে ভালোভাবেই দিনটা কাটল। সন্ধ্যাবেলা পশ্চিম দিগন্তে সূর্যের শেষ আলো ফিকে হয়ে আসছে। পুকুর পাড়ে স্নিকো বারবার ঘেউ ঘেউ করছে, যেন কাউকে ডাকছে। ডাক্তারবাবু গৌরীকে পাশে নিয়ে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে এগোলেন। তাদের চোখে এক ধরনের সংখ্যা, কিন্তু একই সঙ্গে এক অদম্য সাহসও জ্বলজ্বল করছে। তারপর ডাক্তারবাবু গৌরীকে শান্ত গলায় বললেন, গৌরী, আজ আমি ওর সঙ্গে সরাসরি কথা বলবো। এত বছর ধরে ও যে রহস্য লুকিয়ে রেখেছে সেটা আমি জেনেই ছাড়ব। কিন্তু তুমি যদি সরাসরি প্রশ্ন করো, ও বুঝে যাবে তুমি সব জেনে গেছো, তখন বিপদ বাড়বে না? আমি ঝুঁকি নেব। সত্যকে চেপে রাখলে কখনো মুক্তি মেলে না, আর মিঠাইয়ের আত্মা সেও শান্তি পাবে না। এদিকে হঠাৎ দরজার খোলা আওয়াজ। সামনে দাঁড়িয়ে সেই লোকটি যে প্রথম অধ্যায়ে ডাক্তারবাবুকে মাঠের মাঝখানে ডেকে নিয়ে গিয়েছিল। চোখে কপট ভদ্রতার ছাপ, কিন্তু ভেতরে চাপা অস্থিরতা লুকোনো। এতদিন ডাক্তারবাবু যাকে খুঁজছিলেন, এখন সে তার সামনে দাঁড়িয়ে। আরে ডাক্তারবাবু, এত রাতে এখানে কোনো সমস্যা নাকি? আপনাকে তো বেশ অস্থির লাগছে, কিছু বলবেন? সমস্যা তো আছেই, তবে সেটা আপনার কাছে লুকোনো নেই। আজ এত বছর পরে আমি জানতে চাই, সেই রাতে বৃদ্ধ লোকটির ঘরে আমায় নিয়ে গিয়ে আপনি হঠাৎ বাইরে থেকে কেন পালিয়ে গেলেন? ওসব পুরনো কথা আবার তুলছেন কেন বাবু? আমি তো ভয় পেয়েছিলাম, ভূতের ভয়, বুঝলেন, তাই ভিতরে ঢুকিনি। ভূতের ভয় নয়, আসল ভয়টা অন্য কিছু। আপনি সব জানেন। সেদিন মিঠাই আপনার কুকীর্তি দেখে ফেলেছিল, তাই আপনি বড় একটা অন্যায় করেছেন। গৌরীর কথা শুনে লোকটি হঠাৎ রাগে ফেটে পড়ল। তারপর লোকটি বলল, চুপ করো, চুপ করো, একদম চুপ। তোমরা কিছুই জানো না। নিজেদের ভালো চাইলে তোমরা চুপ করো। আমাকে তোমরা এখনো ভালো করে চেনো না। কিন্তু স্নিকো তখন দাঁত বের করে তার দিকে গর্জে উঠল, যেন সে এত বছরের জমে থাকা ক্ষোভ আর প্রতিশোধের ভাষা প্রকাশ করছে। অন্ধকার নেমে আসছে, রহস্যের জট খুলতে শুরু করেছে, কিন্তু সত্য প্রকাশ পাওয়ার আগে অশুভ শক্তি শেষ চেষ্টা করবে ঢেকে রাখতে। সামনে অপেক্ষা করছে আরো ভয়ঙ্কর অধ্যায়। লোকটি তাদেরকে বলল, তোমরা যদি নিজেদের ভালো চাও তো এখান থেকে এক্ষুনি চলে যাও। ডাক্তারবাবু এবং গৌরী আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে গেল। রাত তখন গভীর, আকাশে আধো চাঁদ, তার আলোয় গ্রামের পথ যেন ভৌতিক এক নীরবতায় আচ্ছন্ন। চারপাশে শুধু ঝিঝি পোকার ডাক। ডাক্তারবাবু ও গৌরী নিঃশব্দে হাঁটছেন গ্রামের ছোট্ট থানার দিকে। তাদের সঙ্গে স্নিকো ধীরে ধীরে এগিয়ে চলেছে, যেন পাহারা দিচ্ছে। তারপর গৌরী হাঁটতে হাঁটতে ডাক্তারবাবুর হাতটা ধরে বলল, তুমি কি নিশ্চিত পুলিশ আমাদের কথা বিশ্বাস করবে? এত পুরনো ঘটনার প্রমাণ কি তারা পাবে? বিশ্বাস করবেই গৌরী। মিঠাইয়ের আত্মা এতদিন ধরে যে চিৎকার করছে তা বৃথা নয়, আর স্নিকো আমাদের পথ দেখাচ্ছে। এরপরে আর কি চায়? আয় আয় স্নিকো, আয়, তুই আমাদের ভরসা। তারা দুজনেই একে অপরের সাথে কথা বলতে বলতে থানার গেটের সামনে এসে পৌঁছালো। ডাক্তারবাবু গেট ঠেলে ভিতরে ঢুকে সরাসরি অফিসার ইনচার্জের কাছে গেলেন। তারপর বললেন, স্যার, আমার কাছে একটি গুরুতর সত্য রয়েছে। বহু বছর আগে যে মেয়েটি হারিয়ে গিয়েছিল, মিঠাই, তার মৃত্যুর আসল রহস্য আমি জানি। অফিসার চমকে উঠলেন। কি বলছেন ডাক্তারবাবু? এত বছর পর এখন প্রমাণ কিভাবে? প্রমাণ লুকিয়ে আছে সেই লোকটির বাড়িতে, যিনি প্রথম রাতে আমাকে বৃদ্ধের চিকিৎসার অজুহাতে মাঠে নিয়ে গিয়েছিলেন। তিনিই আসল অপরাধী।
ওই লোকটি বৃদ্ধের বিশ্বস্ত চাকর ছিল। জমি জমা দখল করার জন্যই মিঠাইকে হত্যা করেছে। আমিও ডাক্তারবাবু তার আচরণে বারবার সন্দেহ পেয়েছি স্যার। অফিসার তখন গম্ভীর হয়ে চেয়ারে হেলান দিলেন। তারপর কিছুক্ষণ চিন্তা ভাবনা করে বললেন, ঠিক আছে, আমরা কাল রাতেই গোপন তল্লাশি চালাবো। যদি সত্যি হয়, এবার সত্যকে চাপা রাখা যাবে না। আপনারা এখন বাড়ি ফিরে যান, সমস্ত ব্যাপারটা আমাদের হাতে ছেড়ে দিন, তারপর আমরা দেখে নিচ্ছি। এভাবেই ডাক্তারবাবু ও গৌরীর সাহসিকতার পথে রহস্যের নতুন দুয়ার খুলতে শুরু করল। কিন্তু সামনে অপেক্ষা করছে আরও বিপদ, কারণ আসল অপরাধী জানে তার অপরাধ ধরা পড়লে সব শেষ। রাত তখন প্রায় 12টা। থানার কয়েকজন সশস্ত্র পুলিশ ডাক্তারবাবু, গৌরী আর স্নিকোকে সঙ্গে নিয়ে নিঃশব্দে পৌঁছল সেই লোকটির বাড়িতে। চারদিকে অন্ধকার, হাওয়ার ঝাপটায় বাঁশঝাড়গুলো শোঁ শোঁ করছে। হঠাৎ কুকুরটা অস্থির হয়ে দাঁত বের করে গর্জে উঠল, যেন কিছু একটা উপস্থিতির আভাস পাচ্ছে সে। হঠাৎ ঘরের ভেতর থেকে একটা ভয়ানক শব্দ ভেসে এলো, কোনো কিছু ভাঙচুরের আওয়াজ, তারপর একটা আতঙ্কিত আর্তচিৎকার। পুলিশ দৌড়ে ভেতরে ঢুকতেই দেখল সেই লোকটা এক কোণে দাঁড়িয়ে কাঁপছে। তার সামনে মাটির ওপর পড়ে আছে ভাঙা সিন্দুকের ঢাকনা, আর সিন্দুকের ভেতর থেকে বেরিয়ে আসছে এক অদ্ভুত ঠান্ডা বাতাস, যেন অদৃশ্য কারোর রাগ আর কান্না মিশে আছে তাতে। গৌরী আতঙ্কিত হয়ে ডাক্তারবাবুকে আঁকড়ে ধরল। ও কই গো, দেখো দেখো সিন্দুকটা, ওখানে কি সব গোপন লুকানো? না গৌরী, এটা কেবলমাত্র শুরু। ওর হয়েছে কি এখনো অনেক বাকি। তুমি শুধু দেখতে থাকো। তারপর যা ঘটল, সমস্ত ঘটনাটা তাদের চোখের সামনে ভাসছে। কেউ জানে না সেই রাতের অন্ধকারে কি লুকিয়েছিল। তবে পুলিশের চোখের সামনে হঠাৎ সেই সিন্দুক থেকে শোনা গেল ক্ষীণ এক শিশু কণ্ঠের ফিসফিস, যা সবাইকে মুহূর্তে স্তব্ধ করে দিল। এই গভীর রাতে মাঠের চারপাশে অদ্ভুত নীরবতা, শুধু মাঝে মাঝে শেয়ালের ডাক শোনা যাচ্ছিল। হঠাৎ করে কুকুরটা থেমে গেল, তারপর দাঁত বের করে গর্জন শুরু করল, যেন অন্ধকারের মধ্যে কেউ আছে, কেউ যে চোখে ধরা পড়ছে না, কিন্তু উপস্থিতি স্পষ্ট। ঠিক সেই মুহূর্তেই বাতাস কেঁপে উঠল এক করুণ আর্তনাদ। শব্দটা ভেসে এলো সেই পুরনো ভাঙাচোরা বাড়ির দিক থেকে, যেটাকে সবাই বহুদিন ধরে পরিত্যক্ত বলে জানে। পুলিশ এগোতেই দরজাটা হঠাৎ নিজে থেকেই করকর করে খুলে গেল। ভেতরটা অন্ধকার, কিন্তু দূর থেকে দেখা গেল সিন্দুকটা ভাঙা অবস্থায় পড়ে আছে, আর সিন্দুকের ভিতর থেকে ধীরে ধীরে উঠছে সাদা কুয়াশার মতো ধোঁয়া। গৌরী ভয়ে ডাক্তারবাবুর হাত আঁকড়ে ধরল। ওখান থেকে কেউ ডাকছে, আমি শুনতে পাচ্ছি। না গৌরী, ও ডাক নয়, ও সতর্ক বার্তা। আমার যেন মনে হলো কেউ ডাকছে। ভয় পেও না, ওসব কিচ্ছু না। হঠাৎ ধোঁয়ার মধ্যে শিশুর মতো ক্ষীণ কণ্ঠ ভেসে এলো, আমাকেও বাঁচতে দিল না, আমি তো সত্যি বলতে যাচ্ছিলাম। পুলিশ স্তব্ধ, গৌরীর চোখে জল, আর স্নিকো ক্ষিপ্ত হয়ে সিন্দুকটার দিকে ঝাঁপিয়ে পড়ল। সেই মুহূর্তে সকলের মনে হলো যে রহস্য এতদিন চাপা ছিল, তার তালা এখন ভাঙতে শুরু করেছে। কিন্তু তালার ভেতরে কি আছে তা জানার সাহস তখন কারোরই ছিল না। রাতের অন্ধকার আরো ঘন হয়েছে, কুয়াশা চারদিক ঢেকে ফেলেছে। বাতাসে কেমন একটা পচা গন্ধ, যেন ভিজে মাটি আর পুরনো রক্তের গন্ধ মিশে আছে। পুলিশের টর্চের আলো পড়তেই দেখা গেল সিন্দুকটার ভেতর একজোড়া ছোট্ট হাতের চুড়ি, আধ ভাঙা। মনে হচ্ছে ওই ভাঙা চুড়ির মধ্যে কিছু একটা বহুদিন ধরে লাগানো ছিল, তাই সেটা কালো রঙের একটা চট বেঁধে আছে। ভালোভাবে দেখার পর বোঝা গেল ওটা আর কিচ্ছু নয়, ওটা অনেক আগে রক্ত মাখা। পুলিশ অফিসার সিন্দুকটা থেকে চুড়িটাকে ভালো করে দেখার পর একটু চিন্তিত হলেন। তারপর নিজে থেকেই বললেন, ডাক্তারবাবু, এটা তো মেয়েটার মানে মিঠাইয়ের চুড়ি। মানে সত্যি কেউ মেয়েটিকে মেরেছে? ওটা ভূত নয়, ওটা হত্যাকাণ্ড। হ্যাঁ গৌরী,
মেয়েটিকে খুন করা হয়েছে, আর কেউ একজন সব সত্যি চাপা দিয়ে রেখেছিল। স্যার, আপনার তদন্তের পথ আরও সহজ হয়ে উঠল। আপনি এর একটা ব্যবস্থা নিন, খুব দ্রুত এর সমাধান করতে হবে, নয়তো ওই ব্যক্তি আরও কিছু অঘটন ঘটাতে পারে। ঠিক সেই মুহূর্তে বাইরে কুকুরটা হঠাৎ উন্মত্তের মতো ঘেউ ঘেউ শুরু করল। তার চোখ লাল হয়ে উঠেছে, যেন কাউকে দেখেছে। সবাই বাইরে ছুটে গেল। মাঠের দিক থেকে একটা ছায়ামূর্তি পালাচ্ছে, লম্বা দেহ, মাথায় গামছা আর হাতে ভারী লাঠি। কে সে? এই গ্রামে কি সে এতদিন ঘুরে বেড়াচ্ছিল? আর স্নিকো কেন এতদিন ধরে একই জায়গায় ঘেউ ঘেউ করে আসছিল? রহস্য যেন আরো ঘন হয়ে উঠল। সত্যি কাছে এসেও দূরে সরে যাচ্ছে। হঠাৎ ছায়া মূর্তিটা কুয়াশার ভেতর মিলিয়ে গেল। সবাই হতভাগ। গৌরী চিৎকার করে বলল, ওই লোকটাই দোষী। আমি ওর চেহারা ঝলক দেখে ফেলেছি। আজ নয়, কাল নয়, কিন্তু আমি তাকে ধরবই। সত্যিটা চাপা থাকবে না। পরদিন ভোর, গ্রাম যেন আতঙ্কে জমে গেছে। আগের রাতের ঘটনার পর কেউ সাহস করে মাঠের রাস্তায় পা দিচ্ছে না। পুলিশ আবারও তল্লাশি শুরু করলো। পুকুরের চারপাশে কুকুর স্নিকোকে নিয়ে ঘুরল তারা। স্নিকো বারবার একই জায়গায় থেমে দাঁড়াচ্ছিল, মাটি খুঁড়ে যাচ্ছিল পাগলের মতো। পুলিশ অফিসার বললেন, কিছু একটা আছে এখানে, মাটি খুঁড়ে দেখো। কিছুক্ষণ পর মাটির নিচ থেকে বেরিয়ে এলো পুরনো কাপড় আর সঙ্গে ছোট্ট একটা সোনার চেন। চারদিক নিস্তব্ধ। গৌরী কাঁপা কাঁপা গলায় বলে উঠল, এটাই মিঠাইয়ের গলার চেন। হ্যাঁ হ্যাঁ গো, দেখো না, চিনতে পারো কিনা। মানে সন্দেহ যাকে করছি সেই মানুষটা এতদিন আমাদের চোখের সামনেই ঘুরে বেড়াচ্ছিল। তারপরেও আমরা এতদিন কিছু করতে পারিনি। এবার যখন সবই আমাদের কাছে পরিষ্কার, তাহলে ও আর রেহাই পাবে না। স্নিকো হঠাৎ দাঁত বের করে গ্রামের দিকেই ঘিউ ঘিউ শুরু করল। সবাই তার চোখের লালচে আগুন দেখে শিউরে উঠল। রহস্য আরও স্পষ্ট হচ্ছিল। দোষী মানুষটি এখনো ধরা পড়েনি, কিন্তু শিকারীর মতো স্নিকো তার ছায়াকে চিনে ফেলেছে। পরের দিন সকাল থেকে ডাক্তারবাবু, গৌরী এবং গ্রামের কিছু মানুষ একসঙ্গে বসে অনেক রকম প্ল্যান তৈরি করল। তারপর সারাটা দিন কাটার পর সন্ধেবেলা আকাশ জুড়ে রং বদলাচ্ছে। কমলা, লাল আর অন্ধকারের ছায়া মিশে এক অদ্ভুত গম্ভীর পরিবেশ তৈরি করেছে। গ্রাম নিস্তব্ধ, শুধু ঝিঁঝির ডাক শোনা যাচ্ছে। ডাক্তারবাবু, গৌরী, পুলিশ আর গ্রামের কয়েকজন মিলে এগিয়ে চলেছেন। স্নিকো কুকুরটা সামনে হাঁটছে, লেজ খাড়া, দাঁত বের করে। তার চোখে যেন রক্তের আগুন জ্বলছে। হঠাৎ স্নিকো পাগলের মতো দৌড়ে গেল এক পুরনো কুঁড়ে ঘরের দিকে। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। ভেতর থেকে কাঁপা কাঁপা আওয়াজ, বাঁচাও, আমাকে বাঁচাও। পুলিশ দরজা ভেঙে ঢুকল। ভেতরে বসে আছে সেই মানুষটা যে প্রথম রাতের অন্ধকারে ডাক্তারবাবুকে মাঠের ভাঙা বাড়ির কাছে নিয়ে গিয়েছিল। তার চোখে ভয়, গায়ে ঘাম, হাতে একটা ভাঙা তালা আর লোহার সরঞ্জাম। তারপর পুলিশ অফিসার চিৎকার করে বললেন, তুই মিঠাইকে মেরেছিলি, তাই না? তোকে এবার ধরে ফেলেছি। তুই কোথায় যাবি? তোর আর পালানোর কোনো পথ নেই। লোকটা কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়ল। বাইরে চারপাশের লোকের ভিড় জমেছে, তার আর পালানোর কোনো পথ নেই। তারপর লোকটা নিজে মুখে সব স্বীকার করে নিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মেরেছিলাম। আমি চাইতাম বুড়ো মালিকের সিন্দুক দখল করতে। ওই মেয়েটা দেখে ফেলেছিল, তাই আমি তাড়াহুড়ো করে পুকুরে ডুবিয়ে মেরে ফেলেছিলাম। কিন্তু ওই কুকুরটা সব দেখেছিল। কুকুরটা যখন ছোট ছিল ভেবেছিলাম ও আর কি করবে, কিন্তু শেষমেশ ওই। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। স্নিকো এক ঝাঁপ দিয়ে তার হাতে কামড় বসিয়ে দিল। সবাই মিলে কুকুরটিকে টানাটানি করে ছাড়িয়ে নিল। পুলিশ জোর করে টেনে ধরল, হাতকড়া পরিয়ে ফেলল তাকে। তারপর ডাক্তারবাবু দাঁতে দাঁত চেপে বললেন, দেখ শয়তান, শেষ পর্যন্ত সত্যিটা চাপা রইল না।
একটা নিরীহ শিশুর প্রাণ হরণের শাস্তি আজ তুই পাবি। আজ থেকে আমাদের মনের মধ্যে আর কোনো দ্বিধা রইল না। তুমি আজ থেকে ভালোভাবে নিশ্চিন্তে তোমার কাজে মনোযোগ লাগিয়ে কাজ করতে পারবে। হ্যাঁ গৌরী, আজ থেকে মনের ভেতরটা শান্তি হলো, হালকা হলো। সব থেকে বড় কথা, গ্রামের মানুষকে আমরা ন্যায্য বিচার পাইয়ে দিলাম। গ্রামের নাম মিঠাই পুকুর। আজ তার আসল অর্থ সবাই বুঝল। এই নামের আড়ালে চাপা ছিল এক অবর্ণনীয় দুঃখ, এক শোক গাথা। একটি ছোট্ট মেয়ের কান্না আর এক কুকুরের বিশ্বস্ত চোখই অবশেষে সত্যকে আলোয় নিয়ে এলো। ডাক্তার মনোজিৎ সেন আর তার স্ত্রী গৌরী নতুন করে প্রতিজ্ঞা করলেন এই গ্রামকে ভয় থেকে মুক্ত করবেন। তারা এখানেই থেকে গেলেন। মাঠের পাশে এক পাঠশালা আর এক হাসপাতাল গড়ে তুললেন, যেখানে প্রতিটি শিশু শিখবে, প্রতিটি রোগী বিনা চিকিৎসায় সুস্থ হবে। কিন্তু মিঠাইয়ের গল্প শেষ হয় না। সন্ধ্যার পর যখন বাতাস বইতে থাকে, পুকুরের জলে কেমন যেন চাপা কান্না ভেসে আসে। মেয়েটির আত্মা শান্তি পেলেও তার স্মৃতি থেকে যায় চিরকাল। মিঠাই পুকুর শুধু এক গ্রামের নাম নয়, এটা এক সতর্কবার্তা, এক শিক্ষা, যে পাপ যতদিন চাপা থাকুক, একদিন না একদিন সত্য নিজেই পথ খুঁজে বেরিয়ে আসে। আর সেই সত্যের সাক্ষী হয়তো হয়ে থাকে একটি কুকুরের ঘেউ ঘেউ অথবা এক ডাক্তারবাবুর নির্ভীক হৃদয়। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? এটা ছিল মিঠাই পুকুরের ভূতের কাহিনীর শেষ পর্ব। যদি আমাদের এই চ্যানেলের গল্প ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখনকার মতো গল্প এখানেই শেষ করলাম। পরবর্তী গল্প নিয়ে আবার ফিরে আসব পরের সপ্তাহে। শেষ করার আগে একটা কথাই বলবো, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।